Hello my dear student, welcome to my YouTube channel Chemistry with HM. আজকে আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে তিনটে টপিক পড়াবো, তিনটে ছোট ছোট পার্ট পড়াবো। তো সেই তিনটে টপিক কি? এক নম্বর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, দু নম্বর ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং সবশেষে হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এই তিনটে জিনিস আমরা করাবো। তাহলে এই তিনটে জিনিস মানে আমাদের নর্মালি যেটা সিলেবাস আছে উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এ যে সিলেবাস, সেই সিলেবাসে হয়তো গুরুত্বপূর্ণ অতটা নয়, কিন্তু এগুলোকে জানতে হবে, এগুলোকে পড়তে হবে। আর এটা বিশেষ করে সিবিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো অবশ্যই তাদের সিলেবাসের মধ্যেই আছে, তো তাদেরকে তো পড়তেই হয় ব্ল্যাক বডি রেডিয়েশন কী, ফটো ইলেকট্রিক ইফেক্ট কী, এবং সেই সাথে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কেন আসলো এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির যে প্রয়োগ, মানে যখন ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে তখন কোয়ান্টাম মেকানিক্স চলে আসে। তো ক্লাসিক্যাল মেকানিক্স কখন ফেল করলো এবং কোয়ান্টাম মেকানিক্স কখন আসলো, কেন ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাখ্যাটা দিতে পারলো না, সেইগুলো নিয়ে আজকে আলোচনা। তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা ভিডিও দেখবে, সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন যেটা আছে সেটাকে অবশ্যই তোমরা হিট করে রাখবে, কারণ পরবর্তী যে নোটিফিকেশনগুলো সেগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্ব যেটা আবিষ্কার করেছিলেন ম্যাক্সওয়েল, তো সেই তত্ত্ব অনুসারে আমরা জানি কি যে আলো হচ্ছে দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র, দুটো জিনিস নিয়ে গঠিত, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা গঠিত এক প্রকার চল তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত এক প্রকার চল তরঙ্গ, ঠিক আছে? তাহলে এই চল তরঙ্গগুলো যখন ব্যাখ্যা করছিলাম তখন এটা আলোর যখন বিকিরণ হবে, সেটা বিকিরণের সময় এটা সম্পূর্ণ কিভাবে বিকিরণ হয়, বিকিরণ হওয়ার সময় এরা কন্টিনিউয়াস প্রসেসে হয়, নিরবিচ্ছিন্নভাবে হয়। তাহলে নিরবিচ্ছিন্নভাবে যদি হয় তাহলে আমাদের যে ঘটনাগুলি ঘটার কথা কিন্তু বাস্তবে সেই ঘটনাগুলি ঘটে না। কেন ঘটে না সেইগুলো নিয়েই আজকের আলোচনা। তাহলে প্রথমত আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে জানবো, তারপরে ফটো ইলেকট্রিক ইফেক্ট জানবো। ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি আগে জানি। ব্ল্যাক বডি রেডিয়েশন, তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা হচ্ছে আচ্ছা, ব্ল্যাক বডি রেডিয়েশন জানার আগে আমাদের কিছু একটু ইন্ট্রোডাকশন জেনে নিই যে যখন ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব আছে, সেই তত্ত্ব অনুসারে আলোকে দেখলাম এক প্রকার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত এক প্রকার চল তরঙ্গ, যেখানে তড়িৎ ক্ষেত্রের যে উপাংশটা হবে এবং চুম্বক ক্ষেত্রের যে উপাংশটা হবে সেটা একে অপরে কি হয়, মানে এটা যদি এইভাবে থাকে, মানে তড়িৎ ক্ষেত্রের উপাংশটা যদি এইভাবে যায়, চুম্বক ক্ষেত্রের উপাংশটা যাবে এইভাবে, মানে পারপেন্ডিকুলার, একটার সঙ্গে আরেকটা পারপেন্ডিকুলারভাবে যাবে, একটার সঙ্গে আরেকটা পারপেন্ডিকুলারভাবে চল তরঙ্গগুলো যাবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা আমরা জানবো আজকে। তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা জানার সময় আমাদের প্রথমে বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে দেখছি যে আলোকে যখন আমরা বিকিরণ হচ্ছে, তাহলে বিকিরণ সবসময় নিরবিচ্ছিন্নভাবে হবে, এবং বিকিরণ যখন নিরবিচ্ছিন্নভাবে হবে তখন কি হবে, তখন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণের যে শক্তিটা হবে, সেই শক্তিটা যেটা পাবো আমরা, এই শক্তিটা নির্ভর করবে কার উপরে, আলোর তীব্রতার উপর নির্ভর করবে। আলোর কার উপরে নির্ভর করবে, তীব্রতার উপর নির্ভর করবে। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে তীব্রতাটা কি? তীব্রতাটা হচ্ছে যে ধাতব পাত যদি আমরা রাখি,
সেই ধাতব পাতে যদি একক ক্ষেত্রফল নিই, সেই একক ক্ষেত্রফলে একক সময়ে কতগুলি ফোটন কণা আপতিত হচ্ছে সেই সংখ্যাটা, মানে একটা ধাতব পাত থাকবে, সেই ধাতব পাতের একক ক্ষেত্রফল থাকবে, একক ক্ষেত্রফল ও একক সময়ে, মানে যতগুলি ফোটন কণা আপতিত হবে, যতগুলি ফোটন কণা আপতিত হবে সেই সংখ্যাটাকে বলছি আমরা আলোর তীব্রতা। বোঝা গেল? তাহলে বিকিরণের যে শক্তি, আলো যখন বিকিরিত হবে, সেই নিরবিচ্ছিন্নভাবে যখন বিকিরিত হবে, তাই সেই বিকিরণের সময় যে শক্তিটা মানে শক্তিটা বিকিরিত হবে, যে শক্তি, বিকিরণের শক্তি যেটা থাকবে, সেই শক্তিটা ডিপেন্ড করবে তার তীব্রতার উপরে। এবার তীব্রতার উপরে নির্ভর করছে, এবার তীব্রতাটা কি বলে দিলাম যে ধাতব পাত একক ক্ষেত্রফল, মানে কোনো ধাতব পাতের উপর একক ক্ষেত্রফলে এবং একক সময়ে যতগুলি ফোটন কণা আপতিত হবে সেই পরিমাণটাকে বলছি আমরা আলোর তীব্রতা। যত বেশি সংখ্যক ফোটন কণা আপতিত হবে তার তীব্রতা তত বেশি হবে। ক্লিয়ার? তো এই তত্ত্ব অনুসারে আমরা দেখতে পাবো কি, এই তত্ত্ব অনুসারে দেখতে পাবো যে যখন আমরা কোনো ধাতব পাতকে আমরা যখন উত্তপ্ত করব, ধাতব পাতকে যখন আমরা উত্তপ্ত করব, মানে এই ব্যাপারটা এইরকম যে যদি তীব্রতার উপর নির্ভর করে তাহলে আর দুটো জিনিসের উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে না? ল্যামডা এবং নিউ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই দুটো জিনিসের উপর কিন্তু আলোর শক্তি আর নির্ভর করবে না। এইখানে ক্লাসিক্যাল মেকানিক্সটা ফেল করছে, যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এই দুটোর উপরে নির্ভর করছে না। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ অ্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এই দুটোর উপর কিন্তু আর নির্ভর করছে না। এবার যদি নির্ভর না করে তাহলে কি হবে? যখন আমরা কোনো একটা ধাতুর উপরে যখন আমরা আলো ফেলবো, তাহলে আলো ফেলার পরে সেখান থেকে যখন শক্তিটা উচ্চ শক্তি স্তরে যাবে, উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যদি তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপর নির্ভর না করে, তাহলে প্রথমে যা বর্ণ ছিল সেই ধাতব পাতের বর্ণ কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে কোনো বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে তো সেই বস্তুর উষ্ণতা তো বাড়তে থাকবে, বাড়ার ফলে তার তো অনেক সময় বর্ণের পরিবর্তন হয়, কিন্তু যে তত্ত্ব আমরা পড়েছি আর কি, ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে কিন্তু কোনো বর্ণের পরিবর্তন হওয়ার কথা নয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে যেটা হয় সেটা পরিবর্তন হয়। এইখানেই বললাম যে ফেল করলো তারপরেই আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আসবে, এইখান থেকেই আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব চলে আসবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে একটা নিতে পারি। আর আমরা এর আগে দেখেছি যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, সেই তরঙ্গগুলো ইউভি রশ্মি হতে পারে, গামা রশ্মি আছে, এই রশ্মিগুলো আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের রশ্মি হিসেবে ধরি। এবার আমরা দেখছি ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বিবিআর, ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে আমরা কি করছি? আমরা ধরো একটা কোনো ধাতব পাত আছে, তার উপরে আমরা কোনো আলো মানে কি ইনসিডেন্ট মানে এর উপরে আলো ফেলা হলো, ইনসিডেন্ট করানো হলো। ঠিক আছে? ইনসিডেন্ট যদি করানো হয়, সেখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে? একটা ধাতব পাতের উপর যদি আমরা আলো ফেলি তাহলে সেখান থেকে আমরা কি কি পেতে পারি? আলোকে কি করতে পারে? সেই পাতটা অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। কিছু আলো কি করতে পারে? ট্রান্সমিটেড হতে পারে, ঠিক আছে, ট্রান্সমিটেড হতে পারে। কিছু কি হতে পারে? এখান থেকে ধরো একটা ধাতব পাতের উপরে আলো পড়ছে, এবার এখান থেকে তো কিছু আলো রিফ্লেক্টও হতে পারে, তাহলে কিছু আলোর রিফ্লেকশনও হতে পারে, প্রতিফলনও হতে পারে। আর এটা শোষণ করার পরে আলোর যখন আলোকে শোষণ করবে ধাতব পাত, সেখান থেকে তো আবার আলোর বিকিরণও তো হতে পারে। তার মানে এখান থেকে নর্মালি কোনো ধাতব পাতের উপরে ফেললে এটার এই ঘটনাগুলি দেখা যায়। অর্থাৎ আলোকে ফেললে সেখানে অ্যাবজর্ব হতে পারে, ট্রান্সমিটেড হতে পারে, রেডিয়েশন হতে পারে, রিফ্লেকশন হতে পারে।
কিন্তু যখন আমরা এটা আলোটা যখন আমরা কোনো ব্ল্যাক বডির উপরে ফেলবো, ঠিক আছে, ব্ল্যাক বডির উপরে যখন আমরা ফেলবো তখন কি হতে পারে, ব্ল্যাক বডি ফেললে কি হবে, আলোটা পুরোটাই কি করে নেবে, অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে। এখানে বাকি ঘটনাগুলি আর ঘটবে না, ঠিক আছে, বাকি ঘটনাগুলি আর ঘটবে না। এবার বাকি ঘটনাগুলি যদি না ঘটে তাহলে এটা অ্যাবজর্ব, শুধু অ্যাবজর্ব করলে তো হবে না, এবার অ্যাবজর্ব করার পরে এখান থেকে তো রেডিয়েশনও হতে পারে, তাহলে এটাকে কি হতে পারে, রেডিয়েশনও হতে পারে। তাহলে আলোকে শোষণ করলে একটা ব্ল্যাক বডির উপর যদি আমরা আলো ফেলা হয় তাহলে এটা অ্যাবজর্ব করবে এবং বাকিটা অ্যাবজর্ব করার পর সেখান থেকে যদি রেডিয়েশন হয় সেই রেডিয়েশনকে বলবো আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন। বোঝা গেল ব্যাপারটা, যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি? ব্ল্যাক বডি রেডিয়েশন এটা হচ্ছে যে মানে ব্ল্যাক বডি কোনো বস্তু থেকে আলোর বিকিরণকে বলছি আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্ল্যাক বডিটা কি? ব্ল্যাক বডি পারফেক্ট এক্সাম্পল হচ্ছে চারকোল, ঠিক আছে, চারকোল একটা ভালো উদাহরণ, ব্ল্যাক বডির একটা চারকোল উদাহরণ, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একটা ব্ল্যাক বডিকে আমরা যদি ড্র করি, এখানে একটা ছোট একটা বিন্দু থাকলে এই বিন্দু থেকে যখন এটা রেডিয়েশন হচ্ছে, এবার এখানে যদি একটা প্রিজম রাখা হয়, এবার প্রিজম রাখার পরে এখান থেকে আলোটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। এবার ভেঙে যাওয়ার ফলে এখানে যদি রেড হয়, এখানে যদি বেগুনি হয়, তাহলে এর কি হবে, এর ফ্রিকোয়েন্সি কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি। আস্তে আস্তে নিচের দিকে ফ্রিকোয়েন্সি বাড়ছে আর তরঙ্গদৈর্ঘ্য কমছে, ঠিক আছে। তাহলে এইভাবে ব্ল্যাক বডি থেকে রেডিয়েশনগুলো আসছে। তাহলে আমরা যদি মানে সংজ্ঞা আকারে বলি এটা, তাহলে সংজ্ঞা আকারে বললে এটা কি মানে দাঁড়াবে, যে সকল আদর্শ বস্তু সকল তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তির শোষণ ও বিকিরণে সক্ষম, যে সকল আদর্শ বস্তু সকল তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তির শোষণ ও বিকিরণ করতে সক্ষম, তাদেরকে বলছি আমরা ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডি ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার এই ব্ল্যাক বডি থেকে যদি আমরা একটা ঘটনা দেখি, আমরা ঘটনাটা থেকে আমরা দেখব যে কেন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্বটা মানে ফেল করে গেল, ঠিক আছে। আমরা সেই তরঙ্গের তত্ত্বটা আমরা যদি দেখি, তাহলে ব্ল্যাক বডি কাকে বলে বোঝা গেল, যে সকল আদর্শ বস্তু সকল মানে কি বলবো আমরা, যে সকল তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তির শোষণ এবং বিকিরণে যারা সক্ষম হবে তাদেরকে বলছি আমরা ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। আমরা ধরো লোহা নিলাম, ঠিক আছে, একটা ধাতু হিসেবে আমরা লোহা নিলাম। এবার লোহাটাকে যদি আমরা উত্তপ্ত করি, এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, এরপরে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কি দেখা যায়, এর ঘটনাটা কি দেখা যায়, যে এই লোহাটা প্রথমে লাল হয়ে যায়, পরে উষ্ণতা যদি আরও বাড়ানো হয় তাহলে পরে হলুদ হয়ে যায়। উষ্ণতা যদি বাড়াতেই থাকি তাহলে উষ্ণতা তো না, অ্যাকচুয়ালি তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করলে উষ্ণতা বাড়বে। তো যদি আমরা তাপ দিতেই থাকি পরপর উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়তে বাড়তে প্রথমে এর কালার হচ্ছে রেড কালার হলো, তারপরে ইয়েলো কালার হলো, তারপরে নীল কালার মানে নীল বর্ণ ধারণ করছে। তাহলে রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে ব্লু। এটাই তো মজার বিষয়, যে এটাই তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে থিওরি, সেটাতে আমরা কি দেখলাম, যে শক্তি ডিপেন্ড করছে কার উপরে, শক্তি নির্ভর করছে তীব্রতার উপরে, আলোর তীব্রতার উপরে। তীব্রতা কাকে বলে সেটা বললাম আমি। তো তীব্রতার উপর যদি নির্ভর করে তাহলে তখন তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এই দুটোর উপরে নির্ভর করবে না, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য এই দুটোর উপর নির্ভর করবে না। আবার নির্ভর যদি না করে তাহলে কোনো ধাতব বস্তুকে যদি উত্তপ্ত করি আমরা, তাহলে উত্তপ্ত করলে তার কোনো বর্ণের পরিবর্তন হবে না। কিন্তু বাস্তবে দেখছি আমরা উদাহরণ হিসেবে আমরা লোহা নিয়েছি, লোহাকে তাপ দিলেই উত্তপ্ত হয়ে যাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, প্রথমে লাল বর্ণ ধারণ করছে, পরে হলুদ, তারপরে নীল বর্ণ ধারণ করছে। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটাকে কিন্তু আমাদের যে
ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব আছে সেই তত্ত্ব আর ব্যাখ্যা করতে পারে না। তাহলে এইখান থেকেই মানে তখন আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আসবে আর কি। এই ব্যাপারটাকে বোঝাতে পারলো না বলেই তখন আমরা দেখব যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। আর এমনি নর্মালি যদি আমরা গ্রাফ মানে প্লট করি, যদি তীব্রতার সাপেক্ষে ব্ল্যাক বডি থিওরি অনুসারে তীব্রতা নিলাম, আর এদিকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিই, তাহলে একটা নিম্ন উষ্ণতায় গ্রাফগুলো এরকম হবে আর উচ্চ উষ্ণতায় গ্রাফগুলো একটু খাড়া টাইপের হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তীব্রতা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে তীব্রতা সর্বোচ্চ মানে পৌঁছচ্ছে। ল্যামডার মান কম হলেও তার তীব্রতা কম থাকছে, আবার বেশি হলেও কম থাকছে। ঠিক আছে, তাই এটা T1 যদি ধরা, এটা T2 যদি ধরি আমরা, তাহলে T2 গ্রেটার, যেখানে T2 গ্রেটার দেন T1। তো এর আরও প্রচুর ইকুয়েশন আছে, আমরা অনার্সে গিয়ে শিখবো। ব্ল্যাক বডির ইকুয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন, রেলে জিন্স ইকুয়েশন আছে, অনেক কিছু ইকুয়েশন আছে, সেগুলো আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আপাতত এইটুকু জেনে রাখো তোমরা, ব্ল্যাক বডি কী ব্যাপারটা বুঝতে পারলে। এবার আমরা দেখব ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এগুলো আমাদের আগে বলেছি যে আমাদের ডিটেলসের দরকার নেই, তবু জেনে রাখা ভালো যে ফটো ইলেকট্রিক ব্যাপারটা কি। আমরা যখন কোনো উপযুক্ত, যদি আমরা উপযুক্ত যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো যখন কোনো ধাতব পৃষ্ঠের উপরে ফেলা হবে, ঠিক আছে, ধাতব পৃষ্ঠ বলতে এখানে ধাতব পৃষ্ঠটা একটা স্পেসিফিক আছে। এগুলো ধাতব পৃষ্ঠ বলতে এনে ক্ষার ধাতু নিলে ভালো হবে, ক্ষার ধাতু অথবা অথবা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অথবা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বললাম, যে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলো যখন কোনো ধাতব পৃষ্ঠের উপরে ফেলা হবে, ক্ষার ধাতু মানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো দ্বিতীয় শ্রেণী আছে সেইগুলো। তো উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলোকে যদি আমরা কোনো ধাতব পৃষ্ঠের উপরে মানে ফেলা হয়, তাহলে সেখান থেকে কি হয়, ইলেকট্রনের নিঃসরণ হয়। মানে আমরা একটা আলো ফেলছি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ধাতব পাতের উপরে, আমরা এর আগে দেখলাম ধাতব পাতের উপরে আলো ফেললে সেখানে অনেকগুলি ঘটনা ঘটতে পারে, অ্যাবজর্ব হতে পারে, ট্রান্সমিটেড হতে পারে, রিফ্লেকশন হতে পারে, রেডিয়েশন হতে পারে। তো আমরা যদি ক্ষার ধাতুর উপরে যদি যখন আমরা আলো ফেলছি, তাহলে আলো ফেলার পরে কি করছে, সেই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে কি করছে, এই ধাতব পৃষ্ঠ শোষণ করছে। যদিও তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুসারে তীব্রতা ব্যাখ্যা করা হয়েছিল সেখানে, তো এখানে আলোগুলো তো শোষণ করে নিল। এবার শোষণ করে নেওয়ার পরে এই যে ধাতব পৃষ্ঠ থেকে এদের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কী করছে, শক্তি সংগ্রহ করছে। এবার ইলেকট্রনগুলো শক্তি সংগ্রহ করার পর এরা উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে আস্তে আস্তে কী করছে, এরা আর ধাতুর পৃষ্ঠে থাকতে চাইছে না। ধাতুর পৃষ্ঠে যদি না থাকতে চায় তাহলে কী হবে, ধাতুর পৃষ্ঠ থেকে তারা কী করবে, বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাওয়াটা, এটা কি বলা হচ্ছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে এখানে যে আলো, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো যখন কোনো ধাতব পৃষ্ঠের উপরে পড়ছে, তখন কি হচ্ছে, সেখান থেকে ইলেকট্রনের নিঃসরণ হচ্ছে। এই ইলেকট্রনের নিঃসরণটাকে বলছি আমরা, ইলেকট্রনের নিঃসরণকে বলছি আমরা কি, ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর যে ইলেকট্রনটা নিঃসরণ হচ্ছে সেই ইলেকট্রনটাকে আমরা কি বলি, ফটো ইলেকট্রন বলি। এটাকে আমরা বলছি ফটো ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা বলি ফটো ইলেকট্রন। ব্যাপারটা বোঝা গেল? কিছুই না, যে আমরা যখন আমরা ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উপরে আলো ফেলছি, আলোটা ফেললে ইলেকট্রনগুলো উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, দিয়ে আস্তে আস্তে সেই কক্ষপথ থেকে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের নিঃসরণ হচ্ছে। এই নিঃসরণকে বলছি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট। বোঝা গেল?
তাহলে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু আমরা টার্ম বা মানে কিছু আমরা টার্ম দেখব আর কি, শব্দ দেখব। তো সেই শব্দগুলো কি কি? 1 নম্বর হচ্ছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্কটা কি? যে ন্যূনতম কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পৃষ্ঠের উপরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা নিঃসরণ শুরু হচ্ছে, সেটাকে বলছি আমরা সূচনা কম্পাঙ্ক। মানে ইলেকট্রনের ধাতব পৃষ্ঠের উপরে আমরা আলো ফেললাম, আলো ফেলার পরে সেটা উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হওয়ার পরে সেখান থেকে ইলেকট্রনটা তো মানে বেরিয়ে যাচ্ছে, একটা গতিশক্তি অর্জন করছে। এবার একটা মিনিমাম শক্তি দেওয়ার ফলে এবং মিনিমাম যে কম্পাঙ্কটা, সেই কম্পাঙ্কে কি হচ্ছে? ইলেকট্রনটার নিঃসরণ শুরু হচ্ছে। সেই মিনিমাম যে কম্পাঙ্ক বা সব থেকে কম শক্তি যেটা প্রয়োগ করে যে ইলেকট্রনটা জাস্ট উত্তেজিত হয়ে যার বেরোবে করছে, সেই মুহূর্তটাকে বলছি আমরা, সেটাকে বলছি আমরা সূচনা কম্পাঙ্ক। ইংরেজিতে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। এই থ্রেশহোল্ড, এটাকে বলি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছি আমরা, আর শক্তিটাকে বলি থ্রেশহোল্ড এনার্জি। ঠিক আছে, যে শক্তিটা, সেই শক্তিটাকে বলবো আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই এনার্জি। আর শক্তিটা কম্পাঙ্কটাকে বলছি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো তারপরে 2 নম্বর টার্ম যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে কার্য অপেক্ষক। ইংরেজিতে বলা হয় ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশনটা কি? ওয়ার্ক ফাংশনটা কিছুই না, ওয়ার্ক ফাংশনটা হচ্ছে যে আমরা সূচনা কম্পাঙ্কে থাকাকালীন যে শক্তিটা ইলেকট্রনের মধ্যে থাকবে আর কি, ধাতব পৃষ্ঠ থেকে প্রতিটি ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটানোর জন্য সর্বনিম্ন যে শক্তি, মানে ধাতব পৃষ্ঠ থেকে তো ইলেকট্রনগুলো নিঃসরণ হচ্ছে, তাহলে নিঃসরণের জন্য সব থেকে কম পরিমাণে যে শক্তিটা লাগছে, সব থেকে কম পরিমাণে শক্তি H(nu)0, সব থেকে কম পরিমাণে শক্তি যেটা লাগছে, সেই কম পরিমাণে শক্তিটাকে বলছি আমরা ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটা এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়, আমরা পরে শিখবো। আমরা এটাকে বলি আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলবো আমরা। ঠিক আছে, এটাকে বলে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা একটু পরে শিখছি। তো কার্য অপেক্ষক শিখে নিলাম। তারপরে 3 নম্বর কি? এবার একটা ধাতব পৃষ্ঠ থেকে কতগুলি ইলেকট্রন নিঃসরণ হবে, কতগুলি ফটো ইলেকট্রন নিঃসরণ হবে, সেই ইলেকট্রন নিঃসরণটা ডিপেন্ড করবে কার উপরে? নির্ভর করবে তার তীব্রতার উপরে, আলোর তীব্রতার উপর। তীব্রতা কাকে বলে আমি একটু আগে বলেছিলাম যে মানে ধাতব পাতের একক ক্ষেত্রফলে উপর একক সময়ে কতগুলি ফোটন কণা আপতিত হচ্ছে, সেই সংখ্যাটাকে বলছে আলোর তীব্রতা। তাহলে মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে দেখছি যে আলো ফেলার ফলে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, ইলেকট্রন নিঃসরণ কতগুলি হবে তার ডিপেন্ড করবে কার উপরে? তীব্রতার উপরে। এবার 4 নম্বর পয়েন্টে যদি চলে আসি, ধরো আমি কোনো ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটানোর জন্য আমি তো প্রথমে আলো ফেলছি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের, তো তার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে তার শক্তিটা কি হবে? শক্তিটা হবে, যদি নিউ কম্পাঙ্ক হয় তাহলে শক্তিটা হবে H(nu). আর সূচনা কার্য অপেক্ষক কি? H(nu)0 নট। তাহলে এই দুটোর বিয়োগফল থেকে আমরা যেটা পাবো, ইলেকট্রনটা বেরিয়ে যেতে সাহায্য করবে, সেটাকে বলছি আমরা mv², অর্থাৎ গতিশক্তি অর্জন করবে। বাকি শক্তিটা, যে শক্তিটা নিয়ে শুরু করেছিল ঘটনা ঘটানো হয়েছিল, তো সেইখান থেকে বাড়তি যে শক্তিটা থাকছে, সেই শক্তিটা ইলেকট্রনের গতিশক্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে যখন যাবে, তখন তো তার একটা গতিশক্তি থাকবে, গতিবেগ থাকবে। তো তখন গতিবেগ থাকার ফলে গতিশক্তি থাকবে, সেই গতিশক্তিটা হচ্ছে 12 mv²। এই 12 mv² সমান হচ্ছে H(nu)
মাইনাস এইচ নিউ জিরো। তো এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। তাহলে আশা করি মোটামুটি ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেল তোমাদের, ঠিক আছে। তাহলে এরপরেই আমরা শুরু করব প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, ঠিক আছে, এরপরে শুরু করব প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এবারে আমরা শুরু করব প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব শুরু করার আগে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্ব ব্যাখ্যা করতে পারছিল না, সেই ব্যাখ্যাগুলোকে না করার ফলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আসলো। তো যে লোহা হলুদ হয়ে যাচ্ছে, কখনো নীল হয়ে যাচ্ছে, কখনো লাল হয়ে যাচ্ছে, তো আলোর যদি নিরবচ্ছিন্নভাবে ঘটে তাহলে এটা তীব্রতার উপর নির্ভর করবে, আর তীব্রতার উপর যদি নির্ভর করে তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর নির্ভরশীল হবে না। তো সেক্ষেত্রে বর্ণের কোনো পরিবর্তন হওয়ার কথা না, কিন্তু বাস্তবে বর্ণের পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয়ত ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে দেখলাম যে কোনো ধাতব পৃষ্ঠের উপর, বিশেষ করে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উপরে যখন আমরা আলো তরঙ্গ দৈর্ঘ্য, উপযুক্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে ফেলা হচ্ছে, তখন সেখান থেকে তো ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তাহলে নিঃসরণ যদি হয় তাহলে এটা যত আমরা আলোর তীব্রতা বাড়াবো, তাহলে তীব্রতা কমানো বা বাড়ানো, প্রথমে নিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট, পরে আস্তে আস্তে আলোর তীব্রতা বাড়িয়ে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট করলে ফটো ইলেকট্রনের যে নিঃসরণ, সেই নিঃসরণের প্রভাব কতটা পড়বে সেটা তো বাস্তবে পড়ে না, ঠিক আছে। তারপর দেখা গেল যে কোনো ধাতব পৃষ্ঠ আছে, ধাতব পৃষ্ঠ থেকে আমরা যখন আলো ফেলছি আমরা উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে যত তীব্রতা বাড়বে, আলোর যত তীব্রতা বাড়বে, তাহলে ফটো ইলেকট্রনের নিঃসরণের ফলে তো একটা গতিশক্তি সৃষ্টি হয়। গতিশক্তি বলতে আমরা কি বলছি, হাফ mv²। তাহলে এই গতিবেগ তাহলে তো তীব্রতা বাড়ার সাথে সাথে তো এর গতিবেগও বৃদ্ধি পাওয়ার কথা, ইলেকট্রনগুলোর গতিবেগও বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা ঘটে না। এগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারে না আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব যখন ফেল হয়ে গেল, তখন আসলো আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক। 1900 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্ক এই তত্ত্বের প্রথম প্রবর্তন করেন। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তন করেন। পরে বিজ্ঞানী আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দে এই যে তত্ত্বটা, এই তত্ত্বটাকে একটু মডিফাই বা পরিবর্ধন করেন। তাহলে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোর তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণ, এইসব ব্যাখ্যাগুলো যখন আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ফেল করে গেল, তখনই আসলো আমাদের এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এই কোয়ান্টাম তত্ত্বে কি আছে আমরা দেখে নিই। যে আমরা যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তত্ত্ব যেটা ছিল, সেই তত্ত্ব অনুসারে আমরা কি দেখেছি, যে কোনো বস্তুর শক্তির যে বিকিরণ হয়, সেই বিকিরণ বা শোষণ যেটা হয় সম্পূর্ণ সেটা নিরবিচ্ছিন্নভাবে হয়। কোনো বস্তুর উপর শক্তির যে শোষণ বা বিকিরণ হবে সেটা সম্পূর্ণ নিরবিচ্ছিন্নভাবে হয়, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে যেটা হয়, শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। আমরা বলছি যে ওই যে রোদ হচ্ছে যেটা, তাহলে দেখে কি মনে হচ্ছে যে একদম নিরবিচ্ছিন্নভাবে সূর্য থেকে আমাদের পৃথিবীতে চলে আসছে, এর কোনো আলাদা পার্ট বা অংশ নেই, একদম একটা কোথাও কোনো ছেদ নেই, বিচ্ছিন্নতা নেই, একদম নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে ব্যাপারটা। যে আমরা উদাহরণ হিসেবে কীরকম দিয়ে থাকি, যে ধরো যখন আমি এরকমই উদাহরণ দিই, যে যখন বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টি যখন ধীরে ধীরে হয়, তখন বৃষ্টির ফোঁটাগুলো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয়, খুব জোরে জোরে বৃষ্টি হয়, তখন কিন্তু দূর থেকে মনে হয় কি যে আকাশ থেকে মেঘ থেকে একদম মাটিতে বৃষ্টি একদম যেন স্রোত চলে আসছে। কিন্তু
ব্যাপারটাকে এইভাবে ভাবতে হবে যে মানে ধীরে ধীরে বৃষ্টি হলে যে ফোঁটা ফোঁটা আসছে, মানে আলোগুলোও, মানে আলো তো খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না। তো তো এখান থেকে যখন আলো আসছে তখন সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে খুব ছোট ছোট শক্তির প্যাকেট, এক একটা শক্তির প্যাকেট রূপে পৃথিবীতে আসে। প্যাকেট, ছোট ছোট শক্তির প্যাকেট, মানে শক্তির বিকিরণ বা শোষণ কি হচ্ছে, বিকিরণ বা শোষণ সর্বদাই নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, এই স্বল্প পরিমাণ শক্তিকে আমরা শক্তির প্যাকেট, একটা ছোট ছোট প্যাকেট রূপে বিবেচনা করছি, প্যাকেট রূপে, এবং পূর্ণ সংখ্যায় গুণিতকে ঘটে। মানে কোনো বস্তু শক্তি শোষণ করবে বা কোনো বস্তু শক্তির বিকিরণ করবে, সেটা 5 প্যাকেট শক্তির বিকিরণ করলো, 10 প্যাকেট শক্তির বিকিরণ করলো, সেটা সবসময় পূর্ণ সংখ্যায় ঘটবে, কখনো মানে ভগ্নাংশে ঘটবে না। সেটা আমি পরে আসছি আবার। তাহলে পৃথিবীতে সূর্য থেকে যে শক্তিটা আসছে সেটা কখনো নিরবিচ্ছিন্নভাবে না এসে সেটা মানে বিচ্ছিন্নভাবেই আসে। সেটা কিভাবে আসে, যে স্বল্প পরিমাণ শক্তির প্যাকেট রূপে পৃথিবীতে আসে, অল্প অল্প ছোট ছোট শক্তির প্যাকেট। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম, মানে যেটা আমরা বলছি না, এই যে স্বল্প পরিমাণ শক্তি, এই স্বল্প পরিমাণ শক্তি যেটা, এই যে স্বল্প পরিমাণ শক্তি এখানে লিখেছি আমি, স্বল্প পরিমাণ শক্তি, এই স্বল্প পরিমাণ শক্তিটাকে বলছি আমরা কোয়ান্টাম। কি বলছি, স্বল্প পরিমাণ শক্তিটাকে বলছি আমরা কোয়ান্টাম। ঠিক আছে, আর এটা যদি আলোর ক্ষেত্রে হয়, এটা যদি আলোর ক্ষেত্রে হয় তাহলে সেটাকে বলি আমরা ফোটন কণা। যদি আলোর ক্ষেত্রে হয় তাহলে সেটাকে আমরা বলি ফোটন। ঠিক আছে, সালোক সংশ্লেষে ফোটন কণা পড়েছে তোমরা বায়োলজিতে। তো এই ফোটন কণা ব্যাপারটা কি, যে শক্তির যে স্বল্প পরিমাণ শক্তি যেটা আসছে সেই শক্তিটা কে বলছি আমরা কোয়ান্টাম। এই কোয়ান্টামটা যখন আলোর ক্ষেত্রে হচ্ছে, সেই আলোর ক্ষেত্রে সেটা বলছি আমরা ফোটন কণা। ঠিক আছে, তাহলে ফোটন কণা কি, কোয়ান্টাম কি, দুটো টার্ম শিখে গেলাম, বোঝা গেল। এবার আসছি আমরা শক্তির ধ্রুবক নয়। ঠিক আছে, প্রতিটি কোয়ান্টাম, মানে স্বল্প পরিমাণ শক্তিটাকে বলছি তো কোয়ান্টাম, তাহলে প্রতিটি কোয়ান্টাম যেটা আছে সেই কোয়ান্টাম বা ফোটনের শক্তি কিন্তু স্থির নয়, মানে ধ্রুবক নয়। এটা কার উপরে নির্ভর করে, এটা নির্ভর করে হচ্ছে কম্পাঙ্কের উপরে। কম্পাঙ্ক যেটা আছে সেই কম্পাঙ্কের উপরে এই শক্তিটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে কম্পাঙ্কের উপরে নির্ভর করছে, এই শক্তির মানটা কখনো ধ্রুবক হয় না, বোঝা গেল। তাহলে তারপরেই আমরা এইখান থেকে চলে আসছি যে শক্তিটা তাহলে কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, শক্তিটা সমানুপাতিক হচ্ছে তার কম্পাঙ্কের উপরে। অর্থাৎ প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি নিহিত থাকে তার তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। এবার এই সমানুপাতিকটাকে যদি আমরা তুলে দিই, তাহলে তুলে দিলে কি আসবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ই সমান হচ্ছে এইচ নিউ, এইচটাকেই বলা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচটাকে বলছি আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এইচ এর মানগুলো মনে রাখতে হবে, আমাদের 11-12 পরীক্ষাতে লাগে। 6.626 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এই মান দুটোকে তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম যে কোনো বস্তুর বিকৃত বা শোষিত যে শক্তি, সেই শক্তিটা নির্ভর করছে কার উপরে, তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ ফোটন বা কোয়ান্টামের যে শক্তি, সেই শক্তিটা পুরোপুরি নির্ভর করছে তার কম্পাঙ্কের উপরে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তত্ত্ব বলেছিল যে না, এটা কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র তার তীব্রতার উপরে। আমরা এই নিউ সমান, আমরা এর আগে একটা ভিডিওতে প্রমাণ করেছিলাম যে নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান হচ্ছে সি বাই কি ল্যামডা, তাই তো। তাহলে সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা।
এই প্রমাণ আমাদের ভিডিও আছে আগে, যারা এটা মানে এই টার্মগুলো যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, যেখানে এই প্রমাণগুলো আছে। তো আমাদের ই সমান আমরা পেলাম এখন এইচ নিউ, তাই তো? তাহলে কোনো বস্তুর যতটা শক্তি শোষণ করবে বা বর্জন করবে তা শক্তির প্যাকেট রূপে শোষণ বা বর্জন করবে। ধরো কাদা হয়েছে, কাদা শুকোচ্ছে, তাহলে কি হবে? সে আলো যদি পড়ে তারপরে আলো কিভাবে শোষণ করবে? সে প্যাকেট প্যাকেট রূপে শোষণ করবে। ধরো অনেকগুলো প্যাকেট লাগছে তার কাদাটাকে শুকোতে, তাহলে তখন এন এইচ নিউ, এনটা নাম্বার অফ ফোটন সংখ্যা, ঠিক আছে? মানে কতগুলি ফোটন সংখ্যা আছে তার সেটাই হচ্ছে তার পরিমাণ, মানে এন এন দ্বারা ডিনোট করছি আমরা। তাহলে এনটা আমাদের কি? বস্তু দ্বারা বিকৃত বা শোষিত মানে শক্তির যেটা হচ্ছে সেই শক্তির ফোটন সংখ্যা। বোঝা গেল? ফোটন মানে নাম্বার অফ 10টা, কেউ 10টা প্যাকেট শোষণ করছে, কেউ 15টা, কেউ 20টা, ঠিক আছে? এরকম করে তাহলে এন দিয়ে প্রকাশ করছে। এবার কোনো বস্তু যখন শক্তির বিকিরণ হবে বা শোষণ হবে, বস্তু দ্বারা কোনো সময় যদি শক্তির বিকিরণ বা শোষণ হবে, তা নির্ভর করবে কার উপরে? মানে সবসময় পূর্ণ সংখ্যায়, এক প্যাকেট হতে পারে, 2 প্যাকেট হতে পারে, 3 প্যাকেট শক্তি শোষণ করতে পারে, 4 প্যাকেট হতে পারে। কিন্তু কখনোই এরকম হবে না যে 0.5 এইচ নিউ, এরকম কোনো হবে না, এটা হবে না। 1.5 প্যাকেট শোষণ করলো কেউ, এরকম হবে না। বোঝা গেল? তাহলে শক্তি শোষণ বা বর্জন সবসময়, বর্জন বলতে বিকিরণ, বিকিরণ বা শোষণ দুটোই সবসময় পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে ঘটবে, ঠিক আছে? এবার এবার একটা কোয়ান্টামের শক্তি যেটা থাকছে, মানে একটা ফোটনের শক্তিকে তো আমরা একটা কোয়ান্টাম বললাম একটু আগে, যে একটা ফোটনে যে পরিমাণ শক্তি থাকে সেই শক্তিটাকে বলছি আমরা কোয়ান্টাম। সেই রকমই এক মোল মানে একটি ফোটনের শক্তিটাকে বলছি এক কোয়ান্টাম, ঠিক আছে? আর এক মোল ফোটনের শক্তিকে বলা হয় এক আইনস্টাইন। ঠিক আছে? এক আইনস্টাইন কি, এক কোয়ান্টাম কি, এই দুটো জেনে নিলাম। তার মানে এক আইনস্টাইন সমান কি? মানে এন সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক ফোটনের শক্তি, অর্থাৎ এক আইনস্টাইন সমান হচ্ছে এন নট এইচ নিউ, যেখানে এন এর মান তো আমরা জানি যে 6.6022 ইন্টু 10⁻23, ঠিক আছে? এবার প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা কি করব? তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আশা করি খুব সহজে তোমরা বুঝে গেলে, ঠিক আছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব খুব ভালো করে বুঝে গেলে। এবার প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এবার দেখো, যেটা ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফোটো ইলেকট্রিক ইফেক্ট যেটা ব্যাখ্যা করতে পেরেছিল না আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, সেই তত্ত্ব যেটা ব্যাখ্যা করতে পারেনি, সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে করব। প্রথমে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাখ্যাটা করছি। দেখো, আমরা যখন লোহাকে উত্তপ্ত করছিলাম, প্রথমে লাল হচ্ছিল, পরে হলুদ হচ্ছিল, তারপরে কি হচ্ছিল? নীল বর্ণ ধারণ করছিল। তো এইটা আলোর তীব্রতার উপর যদি নির্ভর করে তাহলে তো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক কার উপরে ডিপেন্ড করবে না, ফলে এর কোনো পরিবর্তন হবে না, বর্ণের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাস্তবে বর্ণের পরিবর্তন হচ্ছে না। তাহলে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি? যে যখন আমরা কোনো বস্তুকে উত্তপ্ত করছি, ভালো করে বুঝতে হবে, কোনো বস্তুকে উত্তপ্ত করা মানে কি? তার মধ্যে শক্তির শোষণ হচ্ছে। শক্তির শোষণ হলে ধীরে ধীরে যখন শক্তি শোষণ হবে, তার মানে কি? কম্পাঙ্ক কি হবে? মানে ইলেকট্রন গুলো তখন তো কম্পিত হতে থাকবে, তাই তো? তাহলে এর কম্পাঙ্ক কি হবে? আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? কম্পাঙ্ক বাড়বে, আর কম্পাঙ্ক বাড়া মানেই ল্যামডার মান কমবে, কারণ কম্পাঙ্ক সমান হচ্ছে সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর গতিবেগ, তাহলে নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। সেই জন্য দেখো, যখন আমরা লোহাকে উত্তপ্ত করছি তখন তো তার
কম্পাঙ্ক কম থাকছে, তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, বেশি থাকছে। সেজন্য প্রথমে কি বর্ণ থাকছে, লাল বর্ণ থাকছে। যত উত্তপ্ত করছি, যত তাপ দেওয়া হচ্ছে, উষ্ণতা যত বাড়ানো হচ্ছে, তত কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে আর কম্পাঙ্ক আস্তে আস্তে বাড়ছে। ফলে প্রথমে হলুদ হচ্ছে, পরে সেটা নীলবর্ণ ধারণ করছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কেন লাল হয়, কেন হলুদ হয়, কেন নীলবর্ণ ধারণ করে। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখবো যে এতক্ষণ দেখলাম ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাখ্যা, এবার দেখবো আমরা আলোর তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কেন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব ব্যাখ্যা করতে পারছিল না, সেখান থেকে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এবার ব্যাখ্যা করব। তাহলে কি, যে কোনো ধাতব পৃষ্ঠতলের উপরে যখন আমরা আলোকরশ্মি আপতিত হবে, কোনো ধাতব পৃষ্ঠতলের উপর যখন আলোকরশ্মি আপতিত হবে, তখন ফোটনের যে শক্তিটা থাকছে সেই শক্তি আর ইলেকট্রন যেগুলো আছে, ঠিক আছে, তাহলে ইলেকট্রন যেগুলো আছে ধাতব পৃষ্ঠতলের উপরে, আমরা যখন একে আমরা আপতিত করছি আলো, তখন আলোর যে শক্তি সেই এইচ নিউ, ফোটন কণার শক্তি, এবার ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কি করবে, এই শক্তিটাকে সম্পূর্ণ শোষণ করে নিল। বোঝা গেল? এবার শোষণ করে নেওয়ার পরে কি করবে, ইলেকট্রনটা তো উত্তেজিত হয়ে যাবে, ঠিক আছে। এবার উত্তেজিত হলে এর যে একটা নিউক্লিয়াসের সঙ্গে তো একটা বাইন্ডিং এনার্জি আছে, নিউক্লিয়াস ইলেকট্রনটাকে তো ধরে আছে, তার একটা বাইন্ডিং এনার্জি আছে। এই বাইন্ডিং এনার্জিটাকে যখনই সে মানে বাইরেকার শক্তিটা যখনই বেশি হয়ে যাচ্ছে, তখন সেই ইলেকট্রনটা কি হচ্ছে, উত্তেজিত হয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবে। তার মানে কি, এই ফোটন কণার যে শক্তিটা, সেই শক্তিটা ইলেকট্রন সঙ্গে একটা শোষণ করার পরে কি করলো, মানে সে কম্পনশীল হতে থাকলো আস্তে আস্তে, এবং যখন তার নিম্ন ফ্রিকোয়েন্সি, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সিটাকে সূচনা কম্পাঙ্ক বলছি, আর সেই সময় যে শক্তিটা থাকছে সেই শক্তিটাকে বলছি আমরা সূচনা শক্তি। তাহলে যখনই এই ইলেকট্রনটা তার সূচনা শক্তিতে পৌঁছলো, সূচনা শক্তিতে পৌঁছলে কি করবে, এর যে বাইন্ডিং এনার্জি যে ছিল, এর মানে এটাকে তো আটকে রেখেছিল, তো এই শক্তিটাকে যখন সে মুক্ত করে দিতে পারছে, তখনই সে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আমরা যদি এই শক্তিটার মানটা যদি বেশি হয়, আরও এর থেকে যদি বেশি হয়, এইচ নিউ জিরো থেকে যদি বেশি হয়, তখন বাকি শক্তিটা কিসে রূপান্তরিত হবে, বাকি শক্তিটা আমরা একটু আগে বলছিলাম যে বাকি এই শক্তিটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, এটাতে রূপান্তরিত হয়ে যাবে। এটা একটু আগে বলে দিয়েছিলাম যদিও, ঠিক আছে। তো এটা এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন, অর্থাৎ তার সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট যদি আলো শোষণ করে, ফোটন কণা শোষণ করে, তাহলে বাকি যে শক্তিটা থাকবে ইলেকট্রনের মধ্যে, সেই শক্তিটা সে গতিশক্তি হিসেবে ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা খুব সহজে মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা দুটো, ব্ল্যাক বডি রেডিয়েশন এবং আলোর যে তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো করে দিতে পারলাম, যেটা আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারছিলাম না, ঠিক আছে। তবে এইগুলো ছাড়াও খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানে তড়িৎচুম্বকীয় বিকিরণের কিন্তু অ্যাকচুয়ালি দ্বৈত সত্তা থাকে, মানে ডাবল নেচার থাকে, ঠিক আছে, ডুয়াল নেচার থাকে। মানে আমরা একদিকে একরকম ঘটনা ব্যাখ্যা করতে পারছি, আর একদিকে সব ঘটনা ব্যাখ্যা করতে পারছি না। মানে আলোর ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম, এই ধর্মগুলো কিন্তু ফোটন কণা হিসেবে যখন আমরা ধরছি, তখন ফোটন কণা হিসেবে ধরলে কিন্তু আমরা মানে ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম, এই ধর্মগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারি না। ফোটন কণা হিসেবে বা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা শুধুমাত্র ব্যাখ্যা করতে পারছি যে খুব সহজে ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে পারছি, খুব সহজে আমরা আলোর তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারছি, কিন্তু আলোর অপবর্তন, তারপরে ব্যতিচার, এইসব ধর্মগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি না। সেই জন্য বলা হয় যে আলো একদিকে তরঙ্গের মতো আচরণ করে, আরেকদিকে হচ্ছে কণার স্রোতের মতো আচরণ করে, ঠিক আছে। তাহলে আলোর হচ্ছে তরঙ্গ এবং কণা দুটো রূপেই, মানে দ্বৈত সত্তা বর্তমানে। আমরা পরে ভিডিও বানাবো, আমরা যখন মানে ডি ব্রগলির যে ইকুয়েশন আছে দ্বৈত সত্তার উপরে, তখন আমি আরও ভালো করে বলে দেব,
ঠিক আছে, আপাতত তাহলে এই পর্যন্ত। অনেক দিন পর ভিডিও হলো, এরপরে আশা করছি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো, আর যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে।